প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, ব্যাংক লোনের এগেনস্টে মর্টগেজ যে সম্পত্তিগুলো থাকে, তো সেরকম এই সম্পত্তিগুলো আসলে বারবার ব্যাংক নিলামে তুলেও বায়ার পায় না, ক্রেতা পায় না, এবং আলটিমেটলি আসলে ব্যাংক তারপরে কি করে। এবং এরকম আমরা দেখলাম যে ৮৬,০০০ কোটি টাকা এই যে লোনগুলো নিয়ে যে কেসগুলো নিয়ে আসে, ৮৬,০০০ কোটি টাকার আসলে লোন এর সঙ্গে জড়িত। তো এগুলো নিয়ে আসলে ব্যাংক খুবই স্ট্রাগল করছে। তো এটা আসলে কেন হয়, এই নিয়ে ডিটেল একটি রিপোর্ট টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম। দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে ঘটনাটা কী। রেজা, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। এই যে ধরেন যে ব্যাংক নিলাম করে, বারবার নিলাম করে, তারপরে ক্রেতা পায় না, আসলে কারণটা কি? আমাদের যে স্টোরিতে গতকাল লিড নিউজ ছিল তার শুরুটা এরকম ছিল যে ব্যাংক যখন খেলাপি ঋণ আদায় ব্যর্থ হয় তখন কোর্টে গিয়ে মামলা করে। রাইট। মামলা করে দীর্ঘ দিন পর দেখা যাচ্ছে কোনো মামলা 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত সময় লাগে এই মামলার রায় পেতে। সেই রায় কি আসে যে ওই ঋণের এগেনস্টে যে বন্ধকের সম্পত্তি থাকে, কোর্টে রায় আসে, ব্যাংক ওই বন্ধকের সম্পত্তি অকশনে সেল করে তাদের টাকা উঠাবে। তো ওই বিপত্তিটা এই জায়গায়, যখন ব্যাংক এই কোর্টের রায় অনুযায়ী, অর্থ ঋণ আদালতের রায় অনুযায়ী ওই মর্টগেজ প্রপার্টিগুলা অকশন কল করে, তখন তারা ক্রেতা পায় না। এটা আমাদের দেশের একটা খুব কমন একটা বিষয়। কেন পায় না? এখানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমরা তার আগে একটু বিষয় বলি যে আইন অনুযায়ী এই অকশন পরপর তিনবার কল করে যখন ব্যাংক ব্যর্থ হয়, কোনো বিডার পায় না, তখন তারা কোর্টে গিয়ে আবেদন করে যে আমরা কোনো বিডার পাই নাই, এই মর্টগেজ প্রপার্টিগুলো ব্যাংকের নামে সনদ দেওয়া হোক, যে ব্যাংকের মালিকানা পাবে। তো কেন পায় না, ব্যাপারটা এখানে। আমি একটা কেস স্টাডি এখানে নিয়ে এসেছি একটা সরকারি ব্যাংকের, সেখানে 156 কোটি টাকার, গাজীপুরের রূপালী বিল্ডার্স কোম্পানির, তাদের 156 কোটি টাকার খেলাপি ঋণ, সুদে আসল সহ। ওদের মূল ঋণ ছিল প্রায় 12,000 সালের 91 কোটি টাকা। সেখান থেকে সুদে আসলে ব্যাংক এটা 2012 সালের এই ঋণটা নিয়েছিল। তো এই ওদের সম্পত্তি ছিল 6 একর সম্পত্তি গাজীপুরের একটা এলাকায়। ওখানে একটাকে দুটো বাড়িও ছিল, আরও কিছু মেশিনের ফ্যাক্টরি ছিল। তো যখন এই গত বছর রায় হওয়ার পরে, মানে রায়টা এই বছর হয়েছে, তারা গত জুন থেকে তারা অকশন কল করে। তো অকশন কল করে কোনো বিডার পায় না, তখন তারা কোর্টে এসে আবেদন করে যে সম্পত্তিগুলোর মালিকানা তাদের নামে অ্যাটাচ করা হোক। এখানে সমস্যাটা হলো কি, ব্যাংকের আইনজীবী আমাকে বলছেন যে যখন এই ঋণগুলো নেওয়া হয়, এই সম্পত্তিগুলো মর্টগেজ রাখা হয়, তো ওইখানে ওই সম্পত্তি 6 একর সম্পত্তির মধ্যে ওই কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, তার ছিল মেজরিটি অংশ, প্রায় 4 একরের মতো, আর কিছু অংশ তার ছেলের নামে, স্ত্রীর নামে, শ্বশুর এবং শাশুড়ির নামে। লোন দেওয়ার সময় তারাও সম্মতি ছিল, দলিল দিয়েছিল, মর্টগেজ দলিল দিয়েছিল। কিন্তু এখন দেখা যায় ওই জমির মধ্যে প্রায় 1.5 একর সম্পত্তি আছে ওইখানে খাস জমি। আচ্ছা। আবার ওই তার স্ত্রী এবং ছেলের নামে এবং শাশুড়ির নামে, তার নামে জমিটা আছে, ওই জমিগুলো তারা 35 করতে পায় নাই। ওটা কোনো একজন খাস জমি দখল করে সে নিজে আপনার কবলা দলিল দেখাচ্ছে, দেখানোর পর তার কাছে সে দেখাচ্ছে বিক্রি করছে, সে সাপ কবলা দলিল পাইছে। তো যখন গ্রাহক কোনো বিডার এই অকশনে পার্টিসিপেট করবে, তখন তো অবশ্যই সে জমির খোঁজখবর নেবে। তখন গিয়ে দেখে এই জমিটার A to Z আপনার সমস্যা রয়েছে, একদম মালিকানা পরিপূর্ণ সমস্যা, যার ফলে কোনো বিডার পার্টিসিপেট করেনি। আর আরেকটা কারণ ছিল এই অ্যামাউন্টটা হিউজ, 156 কোটি টাকা অ্যামাউন্ট। ওখানে আপনার CAG 2016 সালে একটা রিপোর্ট দিয়েছিল, সেখানে বলেছিল ওই সময় যে সম্পত্তি 91 কোটি টাকার এগেনস্টে মর্টগেজ দেওয়া হয়েছিল, আর তখন বাজার মূল্য ছিল সর্বোচ্চ 40 কোটি টাকা। কিন্তু এই লোন নেওয়ার মধ্যে একটা কারসাজি হয়েছে, যেখানে ব্যাংকের লোকজন জড়িত, এই যে লোন নিয়েছে সে জড়িত, তারা এই ওভারভ্যালুয়েট করে এই সম্পত্তির মর্টগেজের টাকা নিয়েছে, যার ফলে এই সম্পত্তিটা ব্যাংকের
যে এই যে ওভার ভ্যালু মর্টগেজটা যখন দেখায় যে যে জমির দাম আসলে 1 কোটি, এটা 5 কোটি 10 কোটি টাকা দেখায়, এটা কি অ্যানাদার রিজন যে আসলে এই যে বিডার আপনার ব্যাংক তো আসলে আসল প্রাইস পাবে না, মার্কেট প্রাইস তো অনেক কম, যেটা তো এখানে কি আসলে এই এটা তো একটা চক্র, এখানে কি মানে ব্যাংক ক্লায়েন্ট এই চক্রান্তের মাধ্যমে এগুলো ঘটে? আপনি ঠিকই বলেছেন। শুধু এই ঋণটাই না, আপনি দেখবেন এখন ব্যাংক কেলেঙ্কারির সবচেয়ে বড় নাম এস আলম। এস আলম যতগুলো লোন নিয়েছে বা টাকা আত্মসাৎ করছে ব্যাংক থেকে, আপনি দেখবেন প্রত্যেকটা লোন এগেইনস্টে তারা তো বেনামি লোন নিয়েছে, কিন্তু কিছু যারা অ্যাকুরেট লোন নিয়েছে তাদের কোম্পানিগুলোর নামে, ওইখানেও সেম ঘটনা ঘটেছে। আপনার 1 কোটি টাকা প্রপার্টিস তারা 50 কোটি 20 কোটি টাকা থেকে তারা হিউজ পরিমাণ লোন নিতে আত্মসাৎ করছে। আরেকটা বড় এক্সাম্পল আপনার হলমার্ক কেলেঙ্কারির, আপনার সোনালী ব্যাংকের যেটা ঘটলো, তারা নামমাত্র সম্পত্তি জামানত দিয়ে তার 4,000 কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, এবং হলমার্ক ফ্যাশনের নামে যে লোনটা ছিল, ওদের গাজীপুর সম্পত্তি ছিল 300 কত শতাংশ জমি, সেখানে প্রায় 2,000 কোটি টাকার লোন নিয়েছিল ব্যাংক। কিন্তু ওই জমিটা ক্ষেত্রে সেম সমস্যা পড়েছে, পরে কিন্তু ওই জমিটাও আপনার ব্যাংক নিয়েছে। বড় বড় লোন যারা নেয় তাদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এরকমের ঘটে, কিন্তু আসলে ছোট ছোট লোন যারা চায় আজকে এসএমই, মাইক্রো বা ব্যক্তি পর্যায়ে, তখন আমরা দেখি যে ব্যাংকের অনেক শর্ত, অনেক কিছু পূরণ করতে হয়, আপনি গ্যারান্টর লাগবে, কত কিছু লাগবে। কিন্তু আসলে আপনার এই সব বড় লোনের ক্ষেত্রে এটা তো ব্যাংক জড়িত না থাকলে 1 কোটি টাকা সম্পত্তি কেন ব্যাংক আসলে মর্টগেজ নিবে 10 কোটি 20 কোটি টাকা? কারণ মানুষের টাকা, ডিপোজিটরের টাকা সেখানে। উচ্চ পর্যায়ের যে এই যে ডিফল্ট 86,000 কোটি টাকা, এখন আপনার যেটা রিপোর্টে, এখন ব্যাংকগুলো আসলে কি কোর্টের কাছে কি দাবি জানিয়েছে এই যে বিডার যে পাচ্ছে না? যেটা বলছেন এটা আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট আমরা সংগ্রহ করতে পারছি কোর্টের বিভিন্ন সোর্স থেকে, যে এই সম্পত্তিগুলো যে মানে এই টাকার লোনগুলো আটকা আছে, ওই মর্টগেজ সম্পত্তিগুলো সেল করতে না পারাতে তারা এখন এই ভ্যালুর প্রপার্টি তারা দখলে চায় ব্যাংকগুলো, তারা কোর্টে আবেদন করছেন। এটা অ্যামাউন্টটা ফিগারটা আরও বড় হবে। তার কারণ বাংলাদেশ ব্যাংকের একটা সর্বশেষ ডেটা ছিল যেখানে 11 লাখ কোটি টাকার সম্পত্তি আপনার জামানত নিয়ে আসছে বিভিন্ন ব্যাংকের তাদের লোন এগেনস্টে। আবার গত বছর একটা স্টাডি ছিল আপনার বাংলাদেশ ব্যাংকে কোনো একটা সেকশন অথবা কোনো একটা বেসরকারি সংস্থা, সেখানে বলা হচ্ছে এই সম্পত্তিগুলো সেল করে ব্যাংক 73% লোন তুলতে পারে না। এবং ইন্টারেস্টিং বিষয় হলো মর্টগেজ প্রপার্টির দামটা ওভার ভ্যালু, রাইট। এবং এই যে মর্টগেজ প্রপার্টি সেল করে ব্যাংক 12%-এর কম লোন রিকভারি করতে পারে। এটা গতবার বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট ছিল গত বছর, রিকভারি রেট ইজ ভেরি লো, মানে জমি সম্পত্তি বিক্রি করে যেটা পায় সেটা লোনের তুলনায় আসলে অনেক কম, মানে 12%-এর মতো তারা তুলতে পারে। তো এই টাকাগুলো ওই টাকা যেগুলো বন্ধকি সেল করে তারা অকশনে সেল করতে পারেনি, তারা এখন কোর্টে এসে আবেদন। এই যে ব্যাংক ধরেন যে কোর্টে আবেদন করেছে, কোর্ট কি এখন ব্যাংকের নামে ওই সম্পত্তিগুলো দিয়ে দিবে? এখন হ্যাঁ, আইন অনুযায়ী ব্যাংক। তো তারপরে ব্যাংক কি করে? এগুলো বিক্রি করে কি লোনের টাকাটা পায় তারা? আমরা একটা জনতা ব্যাংকের শনি আখড়া শাখার একটা কেস স্টাডি নিয়ে আসছি, সেখানে অলমোস্ট 60 কোটি টাকা একটা লোন ছিল শনি আখড়ার একজন ব্যবসায়ীর, তার 3টা বিল্ডিং জামানত ছিল, ওই বিল্ডিংগুলো তারা অকশন সেল করতে না পারে ব্যাংক নিয়ে এসেছে। এখন আমরা সর্বশেষ কথা বলছি, 3টা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিং বড় ছিল, ওই বিল্ডিংটা ব্যাংক তাদের ওয়ার হাউস হিসেবে ইউজ করে, আর 2টো বিল্ডিং তার ভাড়া দিয়েছে। আমিও ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলছি, এই টাকা কি আদৌ উঠবে কি না, বলছে কোনোভাবে সম্ভব না। এখন ব্যাংক যে ভাড়াটা পাচ্ছে ওখান থেকে, আর সম্পত্তিটা আছে হয়তো কোনো এক সময় ওই সম্পত্তির দাম 2 গুণ বা 3 গুণ হলে তখন ব্যাংকের টাকা পুরোপুরি উঠবে। এখন ব্যাংকও আছে আচ্ছা, যে এই সম্পত্তিটা হয়তো 5 বছর 10 বছর বা 15 বছর পর 2 গুণ 3 গুণ দাম হলে তখন ব্যাংকে সেল করে তার পুরো টাকাটা উঠাতে। আচ্ছা, এই রকমের কেসে ব্যাংক যখন আসলে এই যে লোন রিকভারির ক্ষেত্রে কেস করে আপনার অর্থ ঋণ আদালতে, তারপরে হচ্ছে হায়ার কোর্টে যায় অনেক সময়, সো এবং আমরা দেখি যে বছরের পর বছর এগুলো ঘোরে, তো এটা আসলে কি একটু তাড়াতাড়ি এগুলো কি সেটেল করা যায় না? এত ডিলে কেন হয়? আমাদের যে বিধান আছে সেখানে তো এই সব মামলা আপনার 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান আছে, কিন্তু এত পরিমাণ ডিফল্ট লোন আমাদের দেশে, এটা আমাদের তো পার্সোনাল ক্যারেক্টার মানুষের, আমাদের মেজরিটি মানুষের যারা বেশি করে লোন নেই, তারা এই মামলাগুলো ডিলে করে নানাভাবে। একটা মামলা ফাইল হওয়ার পর সমন ইস্যু করে,
সমনিষ্ঠকর সময় থাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস। কিন্তু দেখা যায় এই ডিফল্ট লোন এরা আমরা ডেবিটররা এরা করে কি আইনজীবী দিয়ে এই সমনের ইস্যুতে তার 1 বছর 2 বছর ঘোরায়, কোর্টে ঘোরায়, এই ব্যাঙ্কগুলো এর পেছনে ঘুরতে থাকে। এবং এই যারা ডিফল্ট লোন ডিফল্ট এত মেজরিটি প্রভাবশালী, এরা বড় বড় আইনজীবী দিয়ে এই মামলাগুলো ডিলে করায়। সমন ইস্যু, এরপর ট্রায়াল শুরু, ট্রায়াল শেষ, হয়তো 5 বছর 7 বছর 10 বছর 20 বছর পর্যন্ত তা লাগে। এদিকে এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যে পরিমাণ মামলা, আমাদের কোর্টের অবকাঠামো এত কম, এত ছোট, এই মামলাগুলো চাইলেও তারা দ্রুত নিষ্পত্তি, সেই পরিমাণ কি বেঞ্চ আছে বা বিচারক আছে? না, এটাই নেই। এই জন্যই বেসিক একটা সমস্যা হচ্ছে যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি না হয়। কিন্তু এটা নিয়ে অনেক বছর আলোচনা হয়, ব্যাংকগুলোও বলে সরকারকে। তো এখানে আপনার কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় বা সরকারের আসলে, আপনি তো অনেকের সঙ্গে কথা বলেছেন, ব্যাংকেরদের সঙ্গেও কথা বলেছেন, তারা কি বলেছে? এগুলোতে তো কিছু একটা করা দরকার, তা না হলে তো এটা কিন্তু ওভারঅল শুধু ব্যাংকের না, এটা তো টাকাটা আসলে ডিপোজিটারদের টাকা। অনেকেই যে আজকে যেটা ঠিকভাবে তারা টাকা ফেরত পায় না, তো এবং ওভারঅল অর্থনীতিতে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে। তো এটা আসলে তারা কি বলে যে কি করা উচিত, তাইলে এই জিনিসগুলো আসলে সমাধান হবে? এখানে আমরা একটা জিনিস বারবার যেটা উঠে আসছে যে বেশিরভাগ লোন, বড় লোনগুলো আমরা দেওয়ার ক্ষেত্রে এই আমরা রেগুলেশনটা ওইভাবে হয় না। যেমন আমরা বলতেছি বারবার যে এখানে ওভার ভ্যালুড করে তারা প্রপার্টি মর্টগেজ রাখছে, এটা ভেরি কমন সমস্যা। এখন ইকোনমিস্ট বলছে বাংলাদেশ ব্যাংকের এখানে দায় রয়েছে, এই লোনগুলো মনিটরিং ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনো দায় নেয় না। বিশেষ করে গত 15 বছর প্র্যাকটিস যেটা, বাংলাদেশ ব্যাংক দায় ছাড়া অবস্থা আছে। ব্যাংকের ডিরেক্টরি বোর্ড যা করছে ওটা তারা চুপ করে দেখছে। এখানে বাংলাদেশ ব্যাংক আরও স্ট্রিক হতে হবে। আর যেহেতু সর্বশেষ অবস্থা কোর্টে যায়, কোর্টে নিষ্পত্তির ক্ষেত্রে আমরা রিসেন্ট গত বুধবার একটা উদ্যোগ নিয়েছে প্রধান চিফ জাস্টিস, যে বাংলাদেশের এক স্পেশাল কমার্শিয়াল কোর্ট করবে, যেখানে যে বিষয়গুলো বিচার করা যাবে তার মধ্যে এই খেলাপি ঋণের বিষয়টা আছে, যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই মামলাগুলো এই কোর্টে বিচার করা যাবে। সেক্ষেত্রে চিফ জাস্টিস প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেকটা জেলা আদালতে একটা করে বিশেষ কমার্শিয়াল কোর্ট হবে, যার জাজ হবে একজন জেলা জাজ। হাইকোর্টে বিশেষ কিছু বেঞ্চ করতে হবে, আপিলের ডিভিশনে বিশেষ কিছু বেঞ্চ করতে হবে। আপনি জানেন যখন আব্দুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, ইনি এই দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অনেকবার উদ্যোগ নিয়েছেন। উনি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, পার্লামেন্টের কথা বলেছেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। সেই সময় তিনি বলছেন যে হাইকোর্টে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ করা হোক, এই অর্থ ঋণের করা আপিলের বেঞ্চ করা হোক। কিন্তু সেই সময় কেউ আমল নেন। এখন দেখা যাক এই সরকারের একটা উদ্যোগ নিয়েছে, এখন কতটুকু সফলতা আসে। হ্যাঁ, দেখা যাক। আমরাও এটা একটা নন পলিটিক্যাল সরকার, এদের জন্য একটা সুযোগ। আমরা বলবো যে তারা এটা হয়তো কাজে লাগাবে। বিকজ আপনি রাইটলি বলেছেন যে বড় বড় লোন ডিফল্টাররা, যত বড় ডিফল্টার তত পাওয়ারফুল, প্রভাবশালী। তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে অনেক সময় অনেকে জড়িত থাকে। তো এগুলো আসলে একটা নিউট্রাল সরকারের জন্য কাজ করাটা, উদ্যোগটা নেওয়া অনেক সহজ হবে। রেজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।